হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের চ্যাপ্টার 55। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে সুহো সবাইকে বলে, আমি জানি এখানে অনেকেরই পাস্ট মেমোরি সম্পর্কে কিছুই জানা নেই, তাহলে একটা কাজ করা যাক, এখানে যতজন মানুষ আছে সবার পাস্ট মেমোরি একবার চেক করে নেওয়া যাক। এটা শোনার পরে ইতারিমের অ্যাপোস্টাইল ভয়ে একদম ঘাবড়ে যায়, কারণ এইবার তার সিক্রেট রিভিল হয়ে যাবে। সুহো সবাইকে সেই একই কথাই বলছে, যাদের পাস্ট লাইফ মনে নেই আমি তাদের পাস্ট মেমোরি ফিরিয়ে আনতে পারি। এই কথা শুনে বেক ইয়োনো বলে, আমার স্মৃতি, তাও আবার আগের দুনিয়ার, এটা কি সত্যি সম্ভব? পাশে দাঁড়ানো বেক মিহো বলে, আমি জানি গ্রেট ক্যাটাক্লিজমের পর দুনিয়াটা খুবই অদ্ভুত হয়ে গেছে, কিন্তু এমন ম্যাজিক যেটা পাস্ট মেমোরি ফিরিয়ে আনতে পারে এটার কোনো মানেই হয় না। বাবা, আপনার কি মনে হয় না যে এটা একটু ডেঞ্জারাস হবে? কিন্তু আমরা দেখি বেক ইয়োনো সুহোর হাত ধরে আর বলে, আমি সুহোকে পুরোপুরি বিশ্বাস করি। আর তারপরে সে শ্যাডো কি নিজের মধ্যে ঢুকিয়ে নেয়। চারপাশে প্রচণ্ড অরা রিলিজ হতে থাকে। এইটা দেখে ওর মেয়ে বেক মিহো বলে, আমি বলেছিলাম না এটা অনেক খতরনাক হতে পারে। কিন্তু এরপরেই আমরা দেখি বেক ইয়োনো কাঁদছে, আর কাঁদতে কাঁদতে সে বলছে, আমি এই সমস্ত স্মৃতি কিভাবে ভুলে গিয়েছিলাম। পাস্টের মেমোরিগুলো অনুভব করার পর আমার সত্যিই খুব ভালো লাগছে। এইটা শুনে বেক মিও একদম শকড হয়ে যায়, কিন্তু তার পেছনে চুপচাপ দাঁড়িয়ে আছে ইতারিমের অ্যাপোস্টাইল। সে মনে মনেই বলছে, সুহোর এই নতুন পাওয়ার আমার জন্য খুবই প্রবলেম তৈরি করতে পারে। আমি তো জানতামও না যে এই দুনিয়া একবার রিসেট হয়ে গেছে। তার মানে সুহোর ওই শ্যাডো কি আমার ওপর কাজ করবে না? কারণ আমি তো ওই দুনিয়ারই না। আর যদি এমন হয় তাহলে অনেক বেশি চান্স আছে যে আমি সবার চোখে সন্দেহজনক হয়ে দাঁড়াবো। ইতারিমের অ্যাপোস্টাইল খুবই ভয় পেয়ে যায়। সে মনে মনেই ভাবতে থাকে, এই মুহূর্তে আমি কি করব। আমি এতদিনে যত বিলিভার জড়ো করেছি তাদের সবাইকে নিয়ে কি এদের বিরুদ্ধে ওয়ার শুরু করে দেব? কিন্তু তারপরে সে আবার ভাবে, না, যদি আমি হাজার হাজার বিলিভার এখানে জড়ো করি তাহলেও আমার কারেন্ট পাওয়ার লেভেলে তেমন কিছু আমি কেওস করতে পারবো না। যেহেতু পার্ক ডোজিনের সব ফ্রেগমেন্ট এখনও জোড়া লাগেনি, তাই সে এখনও পুরোপুরি পাওয়ারফুল হয়ে ওঠেনি। এখানে যদি সে ওয়ার শুরু করে দেয় তাহলে এটা জিসন জেল ব্রেকের মতোই হবে। কিছু মানুষ মারা যাবে, বেশি কেওস হবে না, আর তারপর আবার সব ঠিকঠাক হয়ে যাবে। ইতারিমের অ্যাপোস্টাইল পার্ক ডোজিন 1-2 দিন ধরে ভেবে ভেবে পরেশান হয়ে যাচ্ছে যে আমি এখানে করবোটা কি আর কিভাবে করব। কিন্তু তখনই সে বেক মিওকে নোটিস করে। বেক মিও বলছে, আমার কেসে তো আমার কিছুই মনে পড়ছে না। তুমি এই পাওয়ার আমার উপর ইউজ করলে, তাও আমার প্রিভিয়াস ওয়ার্ল্ডের কোনো স্মৃতিই তো আমি দেখতে পাচ্ছি না। এইটা শুনে ইতারিমের অ্যাপোস্টাইল পার্ক ডোজিনো শকড হয়ে যায়, আর সে এই ব্যাপারটার উপরে ফোকাস করতে শুরু করে যে আসলে এখানে চলছেটা কি। সুহো বুঝতে পারছে না। সে বলে, তোমার তো আগের দুনিয়ার সব স্মৃতি ফিরে পাওয়ারই কথা ছিল, বুঝতে পারছি না যে কি হলো। এইটা শুনে বেরু বলে, এটাও স্বাভাবিক একটা ব্যাপার যে এই মেয়েটার মতো আরও অনেকে আছে যারা নিজেদের মেমোরি ফিরে পাবে না। এই সময় বেক মিহো বেরুকে দেখে বলে, এই দুর্বল দেখতে পোকাটা তোমার সাথে কি করছে? যা শুনে বেরু অনেক রেগে যায়। সে বলে, তুমি দুর্বল কাকে বলছো? আমি তোমাকে টুকরো টুকরো করে দেব। আর বন্ধুরা, তোমরা তো জানোই যে বেরু আসলে কতটা পাওয়ারফুল। একটা এস র্যাঙ্কের হান্টার তার সামনে কিছুই না। কিন্তু এই মুহূর্তে বেরুর কাছে তার পুরো পাওয়ার নেই, তাই সে একটু দুর্বলই দেখাচ্ছে। যাই হোক, সুহো এই সময় বেরুকে বলে, তুমি আগে তোমার এক্সপ্লেনেশনটা শেষ করো। বেক মিহোর মেমোরি কেন ফিরে আসছে না? বেরু এক্সপ্লেন করে বলে, প্রিভিয়াস ওয়ার্ল্ড 20 বছর আগের, আর এই একই টাইম লাইনের মধ্যেই ছিল। আর সেই দুনিয়ায় মানাও এক্সিস্ট করতো, কিন্তু যেহেতু সাং জিনভো এই দুনিয়াটাকে রিসেট করে দিয়েছে, তার জন্য এই দুনিয়ায় গ্রেট ক্যাটাক্লিজম হয়নি। তাই পাস্ট ওয়ার্ল্ড আর এখনকার ওয়ার্ল্ডের মধ্যে অনেক ডিফারেন্স আছে। মানে বন্ধুরা, এখনকার ওয়ার্ল্ডে এমন কিছু মানুষ এক্সিস্ট করে যারা প্রিভিয়াস ওয়ার্ল্ডে ছিলই না, যেমন বেক মিও। আমরা জানি যে বেক ইয়োনো প্রিভিয়াস ওয়ার্ল্ডে বিয়েই করেনি, তাই তার কোনো সন্তানও হয়নি। তো বেক মিও যখন প্রিভিয়াস ওয়ার্ল্ডে ছিলই না, তাহলে তার পাস্ট মেমোরি কীভাবে মনে পড়বে? এই কারণেই তার মেমোরি ফিরে আসছে না। আর এটা শোনার পরই তার অ্যাপোস্টাইল পার্ক ডোজিনো একটা বাহানা পেয়ে যায় যে চলো, আমি অন্তত বলতে পারবো যে আমার কিছুই মনে পড়ছে না। তারপর সে সরাসরি সুহোকে বলে দেয়, আমিও তো পাস্ট ওয়ার্ল্ডের কোনো স্মৃতি দেখতে পাচ্ছি না। যেটা শুনে সুহো মনে মনেই বলে, তাহলে হান্টার পার্ক ডোজিনো আগের দুনিয়া ছিল না। এরপর আমরা দেখি যে বেক মিও তার ড্যাডের সাথে ঝগড়া করতে শুরু করে দেয় যে আমি প্রিভিয়াস ওয়ার্ল্ডে এক্সিস্ট করতাম না কেন। এদিকে চেয়ারম্যান জিনচুল সুহোর কাছে আসে আর তাকে বলে, তোমার কি মনে হয় না যে এটা অসাধারণ একটা জিনিস? কারণ এটা সেই শান্তি যেটা হান্টার সাং জিনভো বেছে নিয়েছিল।
অসংখ্য মানুষ যারা আগের দুনিয়ায় জন্মই নিতে পারতো না, তারা সবাই এখন এই দুনিয়ায় সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছিল। আর এটা সম্ভব হয়েছে সুহোর বাবা সাং জিনওোর জন্য। এরপর সুহোর মনে একটা গভীর উপলব্ধি আসে, তার বাবা এখানে কতটা বড় কাজ করে রেখেছে। তাই সুহো সবাইকে বলে, যদি আমরা আউটার স্পেসের গডদের এই দুনিয়ায় অ্যাটাক করতে দিই, তাহলে এই দুনিয়া পুরোপুরি শেষ হয়ে যাবে। তারপর সুহো বলে, আপনারা কি আমাকে আপনাদের শক্তি দেবেন এই ওয়ারে ফাইট করার জন্য? যাই হোক, এভাবেই সেদিনকার মিটিং শেষ হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই পরের দিনে নিউজ দেখানো হচ্ছে, জিসন কারেকশন ফ্যাসিলিটিতে যে জেল ব্রেক হয়েছিল আর কয়েদিরা পালিয়ে গিয়েছিল, হান্টারদের দ্বারা তাদের সবাইকে ধরে ফেলা হয়েছে আর জেলের ভেতরে ফেরত পাঠানো হয়েছে। মাত্র 1% লোক এদিক ওদিক পালিয়ে গেছে, কিন্তু তাদেরও তাড়াতাড়ি ধরে ফেলা হবে। নিউজে আরও বলা হচ্ছে যে কিছু হিউম্যান টাইপ ব্ল্যাক সোলজার আমাদেরকে সাহায্য করতে এসেছিল। ওরা যদি না আসতো তাহলে ড্যামেজ আরও অনেক বেশি হতো। আর আসলে এই ব্ল্যাক সোলজার হলো র্যাঙ্ক হান্টার সাং সুহোর স্কিল। নিউজে আরও বলা হচ্ছে যে সাং সুহো ইনসিডেন্ট পয়েন্টে সিভিলিয়ানদের বাঁচাতে সবার আগে পৌঁছে গিয়েছিল। আর সুহো নিজেও সাক্ষী দিয়েছে যে তার রিঅ্যাওয়েকেনিং হয়েছিল, আর সে নিজেকে স্যাক্রিফাইস করে মানুষদেরকে বাঁচাতে সবার আগে ইনসিডেন্ট পয়েন্টে ছুটে গিয়েছিল। এই নিউজ সুহোকে হিরো বানিয়ে দেবে। রিঅ্যাওয়েকেনিংয়ের পর সে তার নতুন স্কিল দিয়ে সবাইকে বাঁচিয়েছে, এটাই মানুষ বিশ্বাস করবে। আর এইসব টিভিতে দেখে একটা লোক প্রচণ্ড রেগে যাচ্ছে। সে আর কেউ নয়, সেই হলো ডংসুকের ভাই ডংসু। এদিকে সুহো এখন টিভি দেখে সব হান্টারদেরকে বলে, এইটা কি ননসেন্স, আমি তো কোনো রিঅ্যাওয়েকেনিং প্রসেসের মধ্যে দিয়ে যাইনি। যা শুনে চেয়ারম্যান জিনচুল বলে, আমরা সবাই মিলে ডিসকাস করে এই জিনিসটা মিডিয়াকে দিয়েছি, কারণ রিঅ্যাওয়েকেনিং খুবই রেয়ার জিনিস, কিন্তু মানুষের কাছে এটা অজানা না, তাই পাবলিক এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু সুহো বলে, আমি মানুষের কাছে মিথ্যে কথা বলতে চাই না। যেটা শুনে চৈ জঙ্গিন সুহোকে বলে, তুমি কি পাবলিকলি ডিক্লেয়ার করে দেবে যে তুমি একজন গ্রোয়িং হান্টার, যে লেভেল আপ করে গ্রো করে? তুমি এমন একটা সত্তা যে ন্যাচারালের বিরুদ্ধে গিয়ে কেয়স আনতে পারে। তা যদি আমরা তোমার অরিজিনাল পাওয়ার ডিক্লেয়ার করে দিই, তাহলে মানুষ তোমাকে আলাদা আলাদাভাবে জাজ করতে শুরু করবে। তার চেয়ে ভালো মানুষকে রিঅ্যাওয়েকেনিংই বলা হবে, তাহলে পাবলিক অ্যাকসেপ্ট করে নেবে। কারণ রিঅ্যাওয়েকেনিং এই দুনিয়ায় এক্সিস্ট করে, মানুষ জানে এটা সম্পর্কে, শুধু এটা একটু রেয়ার। যাই হোক, এরপর আমরা জানতে পারি যে সাং সুহো চেয়ারম্যান জিনচুল আর বাকি 3টে হান্টারদেরকে তার 3টি গোলের কথা জানিয়েছে। প্রথম হলো ওর নিজের গ্রোথ। সুহো চায় যে সব এস র্যাঙ্কের হান্টার তার গ্রোথে সাহায্য করুক, আর সে এতটা স্ট্রং হয়ে উঠুক যে নিজের বাবার পাশে দাঁড়িয়ে আউটার গডদের সাথে ফাইট করতে পারুক। দ্বিতীয় হলো সেই সব হান্টারদেরকে একসাথে জড়ো করা যারা আউটার গডের সাথে ফাইট করার যোগ্য। মানে সুহো চায় ইতারিমের গড আর তাদের সোলজারদের সাথে ফাইট করতে গেলে পুরো পৃথিবীর সব ফোর্সকে একসাথে ইউনাইট করতে হবে। আর তৃতীয় হলো ইতারিমের অ্যাপোস্টাইল এই দুনিয়ায় আছে, তাকে এলিমিনেট করা। এই 3টে গোল পূরণ হয়ে গেলে সুহো যাবে আউটার স্পেসে তার বাবার কাছে, যে একা লাগাতার ফাইট করে যাচ্ছে। যাই হোক, এটা শুনে চৈ জঙ্গিন সুহোকে বলে, তুমি যদি সত্যিই এই পুরো দুনিয়ার শক্তিকে ইতারিমের বিরুদ্ধে লড়ানোর জন্য একজোট করতে চাও, তাহলে এটা শুধুমাত্র তোমার জোশ দিয়ে কিছুই হবে না, তোমাকে নিজের ইমেজের দিকেও সবসময় নজর রাখতে হবে। ভাবো, মানুষের মনকে তুমি কিভাবে গাইড করবে যাতে তুমি তাদের যেদিকে নিয়ে যেতে চাও সেদিকে নিয়ে যেতে পারো। সুহো মনে মনে ভাবে, আমি জানতাম আমার গোল অ্যাচিভ করতে হলে আমাকে সবসময় পাবলিকে নিজের ইমেজ পরিষ্কার রাখতে হবে। কিন্তু চৈ জঙ্গিন যখন এই অ্যাডভাইস দিচ্ছে, সুহো বলে, এর মানে কি আপনি আমাকে হেল্প করবেন? এটা শুনে বেক ইয়োনো উঠে দাঁড়ায় আর বলে, অফকোর্স, তুমি তো ক্যাপ্টেন সাং ইলহানের নাতি, আর তুমি হান্টার সাং জিনভোর ছেলে। কিন্তু এসবের চেয়েও বড় কথা, তোমার কাজ আমার হৃদয় ছুঁয়ে গেছে, তো এই হোয়াইট টাইগার গিল্ড তোমাকে সাপোর্ট করবে। এরপর চৈ জঙ্গিন বলে, এমনকি হান্টার সাং জিনভো ইতারিমের বিরুদ্ধে ফাইট করতে গিয়ে স্ট্রাগল করছে। আমি জানি না আমি কতটা সাহায্য করতে পারবো, কিন্তু আমি চুপচাপ দাঁড়িয়ে পৃথিবীকে এভাবে ধ্বংস হতে দেখতে পারবো না। তাই হান্টার্স গিল্ডও তোমার সাথে কোঅপারেট করবে। এদিকে চেয়ারম্যান জিনচুল মনে মনে ভাবছে, বিয়ে কিয়োনো আর চৈ জঙ্গিন দুজনেই রাজি হয়ে গেছে, এখন বাকি আছে শুধু একজন, লিম তাইগো। লিম তাইগোকে দেখে মনে হচ্ছে সে এখনও তৈরি হয়নি, তাই সে সুহোকে সরাসরি কতগুলো প্রশ্ন করে, তুমি কি সত্যিই লিমিনসানকে মেরেছিলে? সুহো বলে, হ্যাঁ, আমি তাকে মেরেছিলাম। লিম তাইগো জিজ্ঞাসা করে, ঠিক সেই সময় লিমিনসানের সাথে কী হয়েছিল?
সুহো বলে সে স্টারডাস্টে অ্যাডিক্ট হয়ে গিয়েছিল আর ইথারিমের অ্যাপোস্টাইলের কন্ট্রোলে ছিল। লিম তাইগো জিজ্ঞাসা করে তুমি তার সাথে কন্ট্যাক্ট করেছিলে কেন? সুহো জানায় আমি কনফার্ম করেছিলাম যে লি মিনসাং ইথারিমের সাথে হাত মিলিয়ে তাদের সাহায্য করছে, তাই আমি তার কাছে গিয়েছিলাম কিছু ইনফরমেশন বের করতে। লিম তাইগো আবার জিজ্ঞাসা করে সে ইথারিমের সাথে কেন কোঅপারেট করছিল? সুহো বলে এটা তো আমারও জানা নেই। যা শুনে লিম তাইগো মনে মনেই বলে আমি তো আগে থেকেই জানি এটা সাং সুহোর দোষ না, তাহলে আমি তাকে এমন প্রশ্ন কেন করছি? লিম তাইগো এখনও বেশ মনমরা হয়ে বসে থাকে, যেটা দেখে সুহো বলে হান্টার লিম তাইগো, আমি জানি আপনি জানতে চাইছেন লি মিনসাংয়ের শেষ মুহূর্তগুলো সম্পর্কে। আমি জানি আপনি জানতে চান যে লি মিনসাং তার শেষ সময়ে কী ভাবছিল। আসলে লি মিনসাং সেই সময় হাসছিল। এটা শুনে লিম তাইগো আরও বেশি শকড হয়ে যায়। সুহো আরও বলে লি মিনসাংয়ের শেষ মুহূর্তে তার মুখে হাসি ছিল। আমি জানি না সে কেন এই এক্সপ্রেশন রেখেছিল, কিন্তু আমার মনে হচ্ছিল সেই সময় সে কোনো কিছুতে খুবই বেশি সন্তুষ্ট ছিল, অথবা সে সব কিছু ছেড়ে দেওয়ার কথা ভাবছিল। কিন্তু যাই হোক, লি মিনসাংয়ের সেই হাসির পেছনে সুহো একটা তেতো অনুভব করেছিল। আর শেষ পর্যন্ত সুহোর যেটা মনে হয়েছিল যে সে ইথারিমের কন্ট্রোলে ছিল না, সে নিজের উপর কন্ট্রোল নিয়েছিল। আর সব শেষে লি মিনসাং সুহোর মনে একটা গভীর ছাপ রেখে গিয়েছিল। এটা শোনার পর লিম তাইগো প্রায় কেঁদেই ফেলছিল, কিন্তু সে নিজেকে সামলে নেয় আর বলে লি মিনসাং সত্যি, সে সবসময় এরকম ইগোইস্টিক ছিল। মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে লিম তাইগো সত্যিই লি মিনসাংয়ের জন্য চিন্তিত ছিল, কিন্তু লি মিনসাং সবসময় তাকে মারার চেষ্টাই করেছিল। লি মিনসাং শেষ পর্যন্ত বুঝতে পারেনি যে লিম তাইগো তাকে কতটা ভালোবাসত। যাই হোক, লিম তাইগো এই সময় বলে গ্রিম রিপার গিল্ডও তোমার সাথে কোঅপারেট করতে রাজি আছে। এটা দেখে চেয়ারম্যান জিনচুলও খুবই খুশি হয়, 3টে বড় গিল্ডই সাহায্য করতে রাজি। এটা সুহোর আন্তরিকতার প্রতীক, যেটা প্রত্যেকের মনে ছুঁয়ে গেছে। চেয়ারম্যান জিনচুলও মনে মনে ভাবে সুহো হান্টার সাং জিনভো নয়, কিন্তু তার মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের সেই ভয়ঙ্কর দিনগুলোর হান্টারদের কথা মনে করিয়ে দেয়। তাই যুদ্ধের ময়দানে যেখানে হান্টার সাং জিনভো দাঁড়িয়ে আছে, চেয়ারম্যান ও জিনচুল দেখতে চায় যে সুহো কী ধরনের ঝড় তুলবে সেখানে। যাই হোক, এরপর সুহো তার প্ল্যান সবাইকে জানায়। সে ঠিক কী প্ল্যান বলেছে সেটা আমাদের এখনও জানানো হয়নি, কিন্তু তার প্ল্যান শুনে এখনকার সবাই রীতিমতো শকড হয়ে যায়। জিনচুল মনে মনেই বলে সুহোর এই ডিসিশন পুরো পৃথিবীকে বদলে দেবে, এমনকি হান্টার অ্যাসোসিয়েশনকেও। আর সুহো নিজের প্ল্যান শেয়ার করে এখন হাসতে থাকে। আর এখানেই শেষ হয় চ্যাপ্টার 55। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর হাইপ অবশ্যই করবে। আর পরবর্তী এপিসোডটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।